আজকের গল্প অদৃশ্য বর্ধনের লেখা অজানা শক্তি। উপস্থাপনায় আমি শৌনক। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। একবারে পাগল হয়ে যাওয়ার আগে অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার আগে লিখে রেখে যেতে চাই আমি যা বুঝেছি, জেনেছি, দেখেছি। ওরা আমার সামনেই বসে আছে, হুমড়ি খেয়ে দেখছে আমি কি লিখছি। কেউ উচ্চাঙ্গের হাসি হাসছে, কেউ বিদ্রুপের হাসি হাসছে, কিন্তু ওদের আর আমি পরোয়া করি না। আমার ভেতরে যে শক্তি জেগেছে সেই শক্তিই আমাকে অকুতোভয় করে তুলেছে। এই শক্তির প্রকৃতি আমি আজও বুঝে উঠিনি। শুধু জানি ব্রহ্মাণ্ডব্যাপী শক্তির সমুদ্র থেকে ধেয়ে আসছে এই শক্তি আমার ভেতরে। আমি যেন একটা আতশ কাচ। রোদ্দুরের তেজ আতশ কাচের মধ্যে দিয়ে সংহত হয়ে যেমন দাহিকা শক্তি অর্জন করে, ব্রহ্মাণ্ডব্যাপী শক্তি সমুদ্রের এই তেজও যেন আমার মধ্যে দিয়ে, আমার কলমের মধ্যে দিয়ে পঞ্জীভূত আকারে বেরিয়ে আসছে। অনেক চিন্তার পর আজ আমি কলম ধরেছি আত্মকথা লিখে যাব বলে। তাই প্রচণ্ড শক্তি ফেটে পড়তে চাইছে আমার কলমের ডগায়। দেখতেই তো পাচ্ছি এই শক্তির মহিমা। প্রতিটা অক্ষর যেন কাগজ পুড়িয়ে দিচ্ছে, কাগজ ঝলসে যাচ্ছে। দাউ দাউ করে আগুন না লেগে যায়। রুখে রেখে দিয়েছি আমার এই শুভ শক্তি দিয়ে। এই শক্তির অসাধ্য কিছু নেই। শুভ অশুভ সব কিছুই করানো যায় কল্পনাতীত এই শক্তি দিয়ে। তুচ্ছ বিজ্ঞানী অনন্ত অফুরন্ত শক্তি কোনোদিনই নাগাল পায়নি, পাবে বলেও মনে হয় না। এই শক্তির জোরেই আমি ওদের দেখতে পাচ্ছি। বাতাসের চাইতেও মিহি ওদের শরীর, তবুও আমি দেখতে পাচ্ছি। শুধু চোখে ওদের দেখা যায় না, তবু ওদের অস্তিত্ব টের পাওয়া যায়। তখন ওদের আমরা বলি ভূত, প্রেত, কায়াহীন, অশরীরী। কিন্তু শক্তিমন্ত এই দুচোখ দিয়ে ওদের আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। অন্যের চোখে ওরা অদৃশ্য, কিন্তু আমার চোখে নয়। বিদেহী ওরা প্রত্যেকেই, তা সত্ত্বেও ওদের ইথর দিয়ে গড়া সত্তা থেকে বিচ্ছুরিত হচ্ছে নানা রঙের দ্যুতি। কোনোটা গাঢ় অশুভ বলে, কোনোটা উজ্জ্বল শুভ সত্তা, এবং একমাত্র এরাই উভয় হাসি হাসছে আমার দিকে চেয়ে, যেন নীরবে বলতে চাইছে, ভয় নেই, ভয় নেই, সব সত্যি, সব সত্যি। সত্যি তো বটেই। জাদুকর হ্যারি হুডিনি 1926 সালে মারা যাওয়ার আগে স্ত্রী বিয়েট্রিসকে একটা সাংকেতিক শব্দ বলে গিয়েছিলেন। হুডিনি ম্যাজিক দেখাতেন ঠিকই, কিন্তু বিশ্বাস করতেন মৃত্যুর পরেও একটা জীবন আছে। মৃত্যুর ঠিক 2 বছর পরে 1928 সালে আমেরিকান মিডিয়াম আর্থার ফোর্ড প্রেতচরে বসে পেয়ে গিয়েছিল সেই শব্দ। তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছিলেন বিয়েট্রিসকে। 7 অঙ্কের ওই শব্দটি দিয়েই হুডিনি জানিয়ে দিয়েছিলেন, আছে, আছে, পরলোকের অস্তিত্ব আছে, মৃত্যুর পরেও জীবন আছে। মৃত্যুর পরে স্ত্রীকে বিশ্বাস করতে বলেছিলেন হুডিনি, আর আমি বিশ্বাস করছি মৃত্যুর আগে আছে, আছে। অনন্ত রহস্যে ভরা এই দুনিয়ায় কায়াহীনরা আছে বই কি, তার চেয়েও বড় আছে যা, তাই শক্তি। যে শক্তি অজস্র ধারায় ফেটে পড়তে চাইছে আমার মধ্যে। জানি না কতক্ষণ রুখে রেখে দেব তাকে, অথবা তাদেরকে, কেননা অজস্র শক্তি সমাহার এই শক্তি। কাউকে আলাদা করে চেনবার ক্ষমতা আমার নেই। প্রথম যেদিন বিস্ময়কর এই শক্তির প্রভাব আমি টের পেয়েছিলাম, সেদিন ছিল নিশুতি রাত্রি। আমাবস্যার তমাল কালো অন্ধকার ঘরের মধ্যেও চেপে বসেছিল, কারণ হাতে এমন পয়সা ছিল না যে মোমবাতি কিনি।
ইলেকট্রিক বিলের টাকা দিতে না পারায় লাইন কেটে দিয়ে গিয়েছিল অনেক আগেই। সম্পাদকের পায়ে ধরতে কেবল বাকি রেখেছি। কেউ আমার লেখা ছাপায়নি, ব্যঙ্গের হাসি হেসেছেন। কেউ বলেছেন আপনার নাম হোক, তারপর আসবেন। কেউ বলেছেন লেখার ধার থাকলে তো ছাপব। কেউ বলেছেন পকেটে রেস্তো কিছু আছে, থাকলে ছেড়ে রেখে যান, দেখব ছাপা যায় কিনা। পকেটে পয়সা ছিল না বলেই পত্রপত্রিকার অফিসগুলোয় হত্যে দিয়েছি দিনের পর দিন। লেখা ছাপানোর মোহে শুধু নয়, পেটের জ্বালায় লিখতে পারা ছাড়া আর কোনো বিদ্যে তো আমার জানা নেই। কিন্তু এমন সর্বনাশা বিদ্যে যে আর হয় না, সম্পাদকদের চ্যাটাং চ্যাটাং কথা শুনে হাড়ে হাড়ে বুঝে গিয়েছিলাম। তারপর একদিন এক রদ্দিমার্কা কাগজের সম্পাদক তাচ্ছিল্যের হাসি হেসে আমায় বলেছিলেন, দেখুন মশাই, আপনার যা চেহারা আর লেখার যা ছিরি, ভূতের গল্প লিখুন। ভূতেরা নিশ্চয়ই কৃপা করবে আপনাকে। ভূতের গল্পের বাজার আছে, আপনার কপাল খুলেও যেতে পারে। পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গিয়েছিল টিটকিরি শুনে। সম্পাদকরা দেমাকি হয়, সব জানতা হয়, ধরাকে সরাজ্ঞান করে জানতাম, কিন্তু এমন ছেঁচড়া হয় জানতাম না। না খেয়ে রোদে জলে ঘুরে আমারও মাথা ঠিক ছিল না। ঘরে ফিরে এসেও অন্ধকারে বসে থাকতে পারিনি, ছিটকে বেরিয়ে পড়েছিলাম বাইরে। পাগলের মতন হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম টালিগঞ্জে। আদি গঙ্গার ধারে শ্মশানের দিকে চেয়েছিলাম এপারের জঙ্গলের মধ্যে বসে। সেদিনও অমাবস্যা। জঙ্গলের ঘন অন্ধকারে একটুও গা ছমছম করেনি। এক মনে ডেকে গিয়েছিলাম অশরীরীদের, আবাহন করেছিলাম মনে প্রাণে, এসো এসো, যেখানেই থাকো না কেন তোমরা, এসো, কৃপা করো আমাকে, ভূতের গল্প লেখার প্রেরণা জুগিয়ে দাও। সম্পাদককে যেন মুখের উপর একটা জবাব দিতে পারি। কেউ সাড়া দেয়নি, কেউ কাঁধে হাত দেয়নি, কানে কানে কেউ ফিসফিস করে কথা বলেনি, অট্ট হাসি হেসে কেউ পিলে চমকে দেয়নি। শুধু একটা আকর্ষণ অনুভব করেছিলাম। শ্মশানকালীর মন্দির থেকে কে যেন আমাকে চুম্বকের মতন টানছে। মানুষের দেহেও চুম্বক তরঙ্গ আছে শুনেছিলাম। হঠাৎ যেন প্রবলতর এক চুম্বক আমার এই শরীরটাকে টেনে নিয়ে যেতে চাইছে মন্দিরের দিকে। আদি গঙ্গা তো আসলে একটা খাল, অগভীর জল পেরিয়ে গিয়েছিলাম মুহ্যমানের মতো। বিগ্রহের সামনে জ্বলছিল শুধু একটা প্রদীপ। প্রদীপের সামনে কে যেন রেখে গিয়েছিল একটা সস্তার ঝর্ণা কলম আর একটা বাঁধানো খাতা। দেবীর কৃপা জাঞ্চা করে নিশ্চয়ই। হুমড়ি খেয়ে পড়েছিলাম কলম আর কাগজের ওপর। পাগলের মতন লিখেছিলাম পাতার পর পাতা। আগে থেকে কিছু ভাবিনি, কিন্তু লেখা হয়ে গিয়েছিল একটা ভূতের গল্প। শক্তির মহিমা টের পেয়েছিলাম পরের দিন। কসমিক ইচ্ছাতেই লেখা গল্পের অক্ষরে অক্ষরে জড়িয়ে গিয়েছিল কসমিক শক্তি। সম্পাদকের সামনে খাতাখানা ফেলে দিয়ে বলেছিলাম, পড়ে দেখুন, চলবে? আগের দিনও যে লোকটা আমাকে নিকৃষ্ট জীব মনে করেছিলেন, সেদিন কিন্তু তিনি আমার 3 শব্দের কথাটি শুনে কেন জানি না চমকে উঠেছিলেন। শক্তি ভর হয়েছিল আমার উপর আগের রাত থেকেই। তখনও তা বুঝিনি। মন্ত্রশক্তির মতোই কাজ করেছিল 3 শব্দের কথাটা। মন্ত্রশক্তি বা কসমিক শক্তি যে রয়েছে আমার লেখা গল্পের প্রতিটি শব্দে, তা বুঝলাম 10 মিনিট পরেই। পড়া শেষ করেই মুখ তুলে ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়েছিলেন সম্পাদক। বলেছিলেন তোতলাতে তোতলাতে, এ এ আপনার লেখা? হ্যাঁ, সংক্ষেপে বলেছিলাম আমি। 15 দিন পরেই ছাপার অক্ষরে বেরিয়ে গেল গল্পটা। সম্পাদক লোক পাঠিয়ে ডাকিয়ে নিয়ে গেলেন আমাকে। এরকম গল্প আরও চাই। পাঠক মহল রোমাঞ্চিত হয়েছে, ভয়ে কাঁটা হয়ে গেছে। বহুদিন এরকম ভূতের গল্প নাকি বাংলা সাহিত্যে লেখা হয়নি। নগদ টাকা নিয়ে বাড়ি ফিরেছিলাম। সস্তার ঝর্ণা কলমটা দিয়ে একটার পর একটা গল্প লিখে গেছি তারপর থেকে।
প্রতিটি গল্পই মন্ত্রমুগ্ধ করেছে পাঠক পাঠিকাদের। করবেই তো, এ তো নিছক গল্প নয়, শব্দব্রহ্ম সমাবেশ। প্রতিটা শব্দই মন্ত্রশক্তির মতো। গল্পের পর গল্প লিখে এই মহাশক্তিকেই দিনের পর দিন আকর্ষণ করে গেছি আমার মধ্যে। দৈবাত যে যোগসূত্র রচিত হয়েছিল এক অমাবস্যার রাতে, তাকে বিচ্ছিন্ন হতে দিইনি। দিনে দিনে তাই শক্তির আধার হয়ে উঠেছি। একটার পর একটা সুপারহিট গল্প বেরিয়েছে কলম দিয়ে, কিন্তু ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি এই মহাশক্তির উপযুক্ত আধার আমি নই। মোহাচ্ছন্ন হয়ে যাকে অথবা যাদের নিরন্তর টেনে নিয়েছি নিজেদের মধ্যে, নশ্বর এই দেহকে ফাটিয়ে তারা ফের বিলীন হতে চাইছে শক্তি সমুদ্রের মধ্যে। ব্যাপারটা টের পেলাম একদিন রাত্রিবেলা। এক নিঃশ্বাসে ঝড়ের মতো একটা গল্প শেষ করে কলম মুড়ে আলো নিভিয়ে উঠে দাঁড়াতেই দেখলাম অন্ধকারে রোশনাই ঠিকরে যাচ্ছে আমার লেখা প্রতিটি শব্দ থেকে। বর্ণালীর 7টা রঙের খেলা চলছে কাগজ জুড়ে। বিহ্বল হয়ে কাগজে হাত দিতে গিয়ে দেখলাম ভলকে ভলকে রোশনাই ঠিকরে যাচ্ছে আমার আঙুলগুলোর ডগা থেকে। শিউরে উঠে সরে আসতেই সামনের আয়নায় দেখলাম নিজের প্রতিবিম্ব। কিন্তু এই কি আমি? এই যে একটা নরক রুটি, কঙ্কালের মুখ, হাড় ছাড়া কিচ্ছু নেই। চোখের জায়গায় কোটর, অগ্নুপাতের মতো সপ্তঋষি ছিটকে যাচ্ছে চক্ষু কোটর থেকে। সভয়ে গালে হাত দিলাম। চামড়া মাংস সবই টের পেয়েছিলাম আঙুলের ছোঁয়ায়। তা সত্ত্বেও কিন্তু দেখেছিলাম আয়নায় প্রতিবিম্বতে একটা নরকঙ্কাল, লুঙ্গি আর গেঞ্জি পরা একটা বিকট কঙ্কাল, যার 2 চোখের গর্তে জ্বলছে আগুন। তখনও বুঝিনি কসমিক শক্তি দিব্য দৃষ্টি দান করেছে আমাকে। মহৎ শক্তিকে নামের মোহে পয়সার ধান্দায় কাজে লাগিয়ে নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছি। পরিণতিটা দেখতে পেলাম তার স্বচক্ষে। বিহ্বলভাবে আয়নায় প্রতিফলিত আমার কঙ্কাল অবয়বের দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম কতক্ষণ বলতে পারবো না। আচমকা টের পেয়েছিলাম ওরা এসে দাঁড়িয়েছে আমার পেছনে, কাতারে কাতারে। অবয়বহীন আতঙ্কদের দেখে কিন্তু এতটুকু শিহরিত হইনি, বরং ভেবেছিলাম এটাই তো স্বাভাবিক। এতদিন যাদেরকে নিয়ে চুটিয়ে লিখেছি, এবার তারা এসে দাঁড়িয়েছে আমাকে দেখা দিতে। বুঝিনি, তখনও বুঝিনি আমিও দলে যোগ দিতে চলেছি। আয়নায় দেখেছি তারই পূর্বাভাস। শুভ বিদেহীদেরও দেখেছিলাম ওদের মাথার উপর দিয়ে। শান্ত অবলোকিত চাহনি মেলে যেন আমাকে নিবৃত করতে চাইছে মহাশক্তির অপপ্রয়োগ থেকে, কিন্তু আমি তা বুঝতে পারিনি। প্রচণ্ড মহাশক্তিকে মহত্তর কাজে লাগাতে চাইনি। লোভ আর মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। দিনের পর দিন, রাতের পর রাত তাই প্রবলতর হয়েছে ওদের আকর্ষণ। উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে মহাশক্তির প্রভাব। প্রতিটা গল্প ধিকি ধিকি অঙ্গারের মতো দাগিয়ে গেছে পড়ুয়াদের চিত্ত। আর অশান্ত হয়েছি আমি, অস্থির হয়েছে আমার অবয়ব। প্রতিটি দেহকোষ যেন জ্বলে পুড়ে খাক হয়ে যেতে চাইছে কসমিক শক্তির দাহিকা শক্তিতে। শতকোটি কোষের এই অনির্বাণ, অসহ্য, অবর্ণনীয় শক্তিমত্ততা আমি আর সইতে পারছি না। নগণ্য আধার আমি আবাহন করেছিলাম অজান্তে মহাশক্তিকে। ভূতের গল্প লিখেছি, ভূতদের দেখেছি নিজের ভূতকেও। আর পারছি না, চৌচির হয়ে যাব মনে হচ্ছে। জানি না আগামীকাল মরলোকে থাকবো কিনা।
থাকলেও হয়তো অপ্রকৃতিস্থ হয়ে থাকব। যদি না থাকি, হুঁশিয়ার করে দিয়ে যাই সমস্ত শিল্পী আর লেখক, ভাস্কর ও বক্তাদের। প্রতিটা ছবি, মূর্তি, লেখা আর কথার মধ্যে রয়েছে কসমিক শক্তি। সর্বসাধারণকে তাই মন্ত্রমুগ্ধ করতে পারে প্রকৃত শক্তিধররা। কিন্তু সাবধান, এই শক্তির অপব্যবহারও যেন কখনো না ঘটে। পরের দিন সকালে বিখ্যাত ভূতের গল্প লেখক শচীন চৌধুরীর ঘরে পাওয়া গেল শুধু একরাশ ছাই আর অক্ষর ঝলসানো এই লেখাটা। ভদ্রলোককে আর পাওয়া যায়নি।